সোনাপুর নামক গ্রামে সুমিত্রা নামে একজন বিধবা মহিলা বাস করত। কিছুদিন আগেই সুমিত্রার স্বামী ইন্তেকাল করেছে। তারপর থেকে সুমিত্রা একা একাই জীবনযাপন করছে। তার কোলে কোনো সন্তানও ছিল না। সে তার পেট চালানোর জন্য অন্যের বাড়িতে বুয়ার কাজ করত। এভাবেই কোনোমতে সুমিত্রার জীবন চলছিল। একদিন সুমিত্রা তার মালিকের বাড়িতে কাজ শেষ করে তার বাসায় ফিরছিল। সে রাস্তার মধ্যে একটি গাছের নিচে দেখতে পেল খুবই সুন্দর একটি মাছুম বাচ্চা খুবই জোরে জোরে কান্না করছে। বাচ্চাটির আশেপাশে কেউ নাই। সুমিত্রা সে বাচ্চাটিকে তার কোলে তুলে নিল আর বাচ্চার মুখের দিকে তাকিয়ে বলতে লাগলো, আরে এত সুন্দর ফুলের মতো ফুটফুটে একটা বাচ্চা কে এভাবে ফেলে গেছে? এত নিষ্ঠুর পৃথিবী। কেঁদো না সোনা মা, আমি আজ থেকে তোমার মা। তোমাকে আমি লালন পালন করব। আমি তোমার নাম রাখলাম আরাধিয়া। আরাধিয়া সোনা আমার। এ কথা বলে সুমিত্রা সেই বাচ্চাটিকে কোলে নিয়ে তার বাড়ি চলে আসলো। সুমিত্রা তার নিজের খাবার জোগাতেই অনেক কষ্টে ছিল। এরপরেও সে ওই বাচ্চাটিকে খুবই ভালোবাসতে লাগলো আর বাজার থেকে দুধ কিনে খাওয়াতে লাগলো। আস্তে আস্তে আরাধিয়া বড় হয়ে গেল। আরাধিয়াও সুমিত্রাকে অনেক ভালোবাসে। সুমিত্রাও নিজের মেয়ের মতোই আরাধিয়াকে ভালোবাসে। সুমিত্রা আরাধিয়াকে অনেক ভালো একটি স্কুলে অ্যাডমিশন করিয়ে দিয়েছিল। আরাধিয়া লেখাপড়ায় ছিল অনেক ভালো। স্কুলের টিচাররা সবাই আরাধিয়ার অনেক প্রশংসা করত। একদিন স্কুল টিচার ক্লাসে যেয়ে বলল, হ্যালো স্টুডেন্টস, লিসেন টু মি। আমি তোমাদের এমন একটি সংবাদ দেব যা শুনে তোমরা সবাই খুশি হবে। দুদিন পরে আমাদের স্কুলে ফ্যাশন শো কম্পিটিশন হবে। যে এই কম্পিটিশনে জিতবে তাকে 1,00,000 টাকা দেওয়া হবে আর স্কুল থেকে স্কলারশিপ দেওয়া হবে। এজন্য সবাইকে বলে দিচ্ছি, তোমরা সবাই মনে প্রাণে চেষ্টা করবে, ওকে? একথা বলে ক্লাস টিচার সেখান থেকে চলে গেল। এরপর সব বাচ্চারাই একে অপরের সঙ্গে বলাবলি করতে লাগলো। কে কোন ড্রেস পরবে আর কে কিভাবে সাজুগুজু করবে এ নিয়ে সবাই আলোচনা করছিল। কিন্তু আরাধিয়া কারোর সাথে কথা বলছিল না। সে এক কোনায় বসে মন খারাপ করে কি যেন ভাবছিল। এরই মধ্যে ওই ক্লাসের একজন অহংকারী মেয়ে বলতে লাগলো, এই আমরা তো সবাই দামি দামি ব্র্যান্ডের লেহেঙ্গা পরে আসবো। আর ওই যে আরাধিয়াকে দেখছিস না, ও কি পরে আসবে? ওকে জিজ্ঞাতো। আরে এটা একটা কথা বলি, ওই কম্পিটিশনে তো যোগই দিতে পারবে না। ওর কাছে কি কোনো পোশাক আছে যেটা পরে অ্যাটেন্ড করবে? তুই ঠিকই বলেছিস। স্কুল ড্রেসটা পর্যন্ত ওর কাছে ভালো নেই। কি ছেঁড়া দুর্গন্ধ জামা কাপড় পরে আসে। ছি ছি ছি। আরাধিয়া এমনি থেকে অনেক চিন্তিত ছিল আর ক্লাসের স্টুডেন্টসরা সবাই মিলে তার সঙ্গে এমনটা করছিল। এতে সে আরো শোকাহত হলো। স্কুল ছুটির পরে আরাধিয়া মন খারাপ করে বাড়ি ফিরল আর তার মাকে বলল, মা, আমরা এত গরিব কেন? আমার স্কুলের সব ছাত্রীরাই আমাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করে। আর তুমি 2 মাস আগে থেকে বলছো আমাকে নতুন জামা কিনে দেবে, কই এখন পর্যন্ত তো দিলে না। বেটা আরাধিয়া, আমার মনে অনেক কষ্ট যে তোমাকে স্বাভাবিক জীবন আমি দিতে পারিনি। দুবেলা দুমুঠো তোমার মুখে খাবার তুলে দিতে আর স্কুলের ফি জমা করতে আমার অনেক কষ্ট হয়। আমি কি করব বলো? এটা আমার ব্যর্থতা। আমি তোমাকে স্বাভাবিক জীবন দিতে পারিনি। একথা বলতে বলতেই সুমিত্রা মাথা ঘুরে সেখানে পড়ে গেল। আরাধিয়া তাড়াতাড়ি তাদের এলাকার একটি ডাক্তারকে ডেকে আনলো। ডাক্তার সুমিত্রাকে চিকিৎসা করার পরে বলল, আরাধিয়া, তোমার মা অনেক অসুস্থ। অসুখ নিয়ে তোমার মা কাজ করে যাচ্ছে। অবস্থায় বেড রেস্ট থাকতে হবে আর ভালো করে হাসপাতালে ভর্তি করতে হবে। উন্নত চিকিৎসার দরকার, নইলে তোমার মাকে বাঁচানো যাবে না। একথা বলে ডক্টর সেখান থেকে চলে গেল। এখন কি করি? কি করে মায়ের চিকিৎসা করব? আমাদের স্কুলে তো ফ্যাশন কম্পিটিশন হবে। আমি যদি সেখানে জিততে পারি তাহলে 1,00,000 টাকা পাবো। সেই টাকা দিয়ে মাকে ভালো চিকিৎসা করতে পারবো। একথা চিন্তা করে আরাধিয়া পুরনো সেলাই মেশিনটাকে বের করলো আর অনেক সুন্দর করে মুছলো। আরাধিয়া তার মায়ের পুরনো শাড়ি বের করলো আর সেই শাড়ি দিয়ে খুবই সুন্দর করে একটি লেহেঙ্গা তৈরি করলো। এদিকে ফ্যাশন শো কম্পিটিশনের দিনও চলে আসলো। সকল স্টুডেন্টসরাই খুবই দামি দামি ব্র্যান্ডের লেহেঙ্গা, গাউন ও জামা পরে ফ্যাশন কম্পিটিশনেতে যোগ দিল। আর আরাধিয়া তার মায়ের পুরনো শাড়ি দিয়ে তৈরি করা লেহেঙ্গা পরে গেল তার ফ্যাশন কম্পিটিশনে। এক এক করে স্টেজে উঠে সবাই পারফরমেন্স করতে লাগলো।
সকল প্রতিযোগীদের মধ্যে থেকে জাজদের কাছ থেকে সবচেয়ে বেশি নাম্বার পেয়ে ফ্যাশন কম্পিটিশন জয়ী হলো আরাধিয়া। আরাধিয়া 1 লক্ষ টাকা পুরস্কার পেল। আরাধিয়াকে পুরস্কৃত হতে দেখে অন্যান্য সকল বাচ্চারা হিংসায় চলতে লাগলো। ফ্যাশন কম্পিটিশন জয়ী হয়ে আরাধিয়া 1 লক্ষ টাকা পুরস্কার পেল। সেই টাকা দিয়ে আরাধিয়া তার মাকে অনেক ভালো একটি হাসপাতালে ভর্তি করে দিল। খুব ভালো চিকিৎসার মাধ্যমে প্রায় 1 সপ্তাহে আরাধিয়ার মা একেবারে সুস্থ হয়ে গেল। ওদিকে এলাকার কিছু মেয়েরা আরাধিয়ার তৈরি খুবই সুন্দর লেহেঙ্গা দেখে তার কাছে লেহেঙ্গার অর্ডার করতে লাগলো। আরাধিয়া, তুমি যে সুন্দর করে লেহেঙ্গা তৈরি করনি, আমাদের অনেক পছন্দ হয়েছে। আমার একটা লেহেঙ্গা তৈরি করে দাও তো সোনা। আন্টি, আপনারা সবাই একের পর এক আমার কাছে লেহেঙ্গা, জামা, সালোয়ার তৈরি করতে আসছেন। যাক, ভালোই হয়েছে। আমারও কিছু টাকা ইনকাম হচ্ছে, এতে সংসারের খরচ চলে যাচ্ছে। এভাবেই নিজে হাতে কাপড় সেলাই করে ইনকাম করে আরাধিয়ার দিন কাটতে লাগলো। এভাবে চলতে চলতে একসময় আরাধিয়ার 18তম জন্মদিন চলে আসলো। আরাধিয়া তার নিজের সেলাই মেশিনেই খুবই গর্জিয়াস করে একটি লেহেঙ্গা তৈরি করলো, যেটা সে তার জন্মদিনে পরবে বলে। ওদিকে আরাধিয়ার মা সুমিত্রাও সুন্দর করে একটি কেক তৈরি করে ফেললো তার জন্মদিনে উইশ করার জন্য। জন্মদিনের আয়োজন অলরেডি শুরু হয়ে গেছে। আরাধিয়া যে না কেক কাটতে গেল, তখনই খুবই সুন্দর একটি পরী থেকে যেন এসে বলতে লাগলো, আরাধিয়া, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমার মা। সুমিত্রা, তুমি আরাধিয়াকে বোঝাও যে তুমি ওর আপন মা নও। আচ্ছা, আপনি পরী হয়েছেন বলে আপনি যা বলবেন আমরা কি তাই মেনে নেব? কে বলেছে আপনি আমার মা? আমার মা তো হয়েছে, আমার মায়ের নাম সুমিত্রা, বুঝেছেন? এখন এখান থেকে চলে যান। মা, তুমি কিছু একটা বলো, বলো মা। সুমিত্রা কোনো জবাব না দিয়ে নির্বাক চোখে তাকিয়ে রইল। বেটা আরাধিয়া, তুমি আমার কাছ থেকে শোনো। আমি পরী হয়েও আমি পৃথিবীর মানুষের সঙ্গে প্রেম করে বিয়ে করেছিলাম। এজন্যই আমার একটি মানুষরূপী সন্তান হয়েছিল, সে হচ্ছে তুমি। আমি তোমাকে নিয়ে পরীরাজ্যে চলে যাই। তখন রানী পরী আমাকে পরীরাজ্য থেকে বের করে দেয়। শেষমেশে আমি রানী পরীর পা পর্যন্ত ধরি। এরপর রানী আমাকে সাজেস্ট করে যে আমার সন্তানকে আমি পরীরাজ্যে রাখতে পারবো না। এজন্যই তোমার বাবার কাছে আমি তোমাকে রেখে গিয়েছিলাম, কিন্তু কিছুদিন পরে তোমার বাবা ওপারে চলে গেছে। এরপরে সুমিত্রাই তোমাকে লালন পালন করেছে। সুমিত্রা, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ তোমার 18 বছর পূর্ণ হয়েছে। রানীপুরীর নির্দেশ ও পরিরাজ্যের নিয়ম অনুযায়ী আমি তোমাকে পরীর শক্তিতে রূপান্তরিত করব। তোমাকে মানুষ থেকে পরী বানাবো। এরপর আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। বেটা, তুমি আমার সঙ্গে আসো। এসব শুনে আরাধিয়া সুমিত্রার দিকে তাকিয়ে কান্না করতে লাগলো। আরাধিয়া, পরী ঠিকই বলেছে, উনি তোমার মা, আমি তোমার মা না। আমি তো আমাকে কুড়িয়ে পেয়েছিলাম। দেখেছো, এখনো তোমার মায়ের মনের মধ্যে তোমার জন্য কত ভালোবাসা জমা হয়ে আছে। যাও, তুমি পরীর সঙ্গে পরীরাজ্যে চলে যাও বেটা। আমি তোমাকে এখন যেমন ভালোবাসি, সারাটা জীবন তেমনই তোমাকে ভালোবাসবো। তুমি মাঝে মাঝে এসে আমাকে দেখে যেও। সুমিত্রা বোঝানোর পরে আরাধিয়া তার মা পরীর সঙ্গে যেতে রাজি হয়ে গেল। এরপর পরী তার জাদুর লাঠি ঘুরিয়ে আরাধিয়াকে একটি খুবই সুন্দর পরীতে প্রকট করলো। এরপর আরাধিয়া তার মা পরীর সঙ্গে পরীরাজ্যে চলে গেল আর সেখানে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। ভীমপুর নামক গ্রামে শীতল ও কাজল নামে 2 বোন বাস করত। কাজল ছিল দেখতে খুবই কালো আর তার চেহারার উপরে ছোট ছোট দাগও ছিল। কাজল দেখতে কালো হলেও তার ব্যবহার আচার ছিল খুবই মার্জিত। কাজল সব মানুষের সাথে বিনয় ও ভদ্রতার সাথে কথা বলতো। ওদিকে কাজলের আপন ছোট বোন শীতল ছিল খুবই সুন্দরী। সে দেখতে যেমন সুন্দরী ছিল, তার সুন্দরের অহংকারও ছিল খুবই বেশি। শীতল মনে করত তার চেয়ে বড় আর তার চেয়ে সম্মানী পৃথিবীতে আর কেউ নেই। সে তার বোন কাজলকে খুবই কটু কথা শোনাতো তার কালো রঙের কারণে। মা, তুমি তো দেখতে ফর্সা, বাবাও হ্যান্ডসাম, আর আমার গায়ের রং তো একেবারে দুধে আলতা। কিন্তু আমি একটা ব্যাপার বুঝে পাই না, তুমি কি কাজলকে কোনো আলকাতরার গ্রামের ভিতর থেকে তুলে এনেছিলে নাকি? আমাদের পরিবারকে গ্রহণ লাগানোর জন্যই হয়তো ওই পরিবারে এসেছে। ওকে বড় বোন বলতে আমার লজ্জা করে মা। মানুষের সামনে ওর কারণে আমার অনেক ইনসাল্ট হয়।
শীতল, মুখ সামাল করে কথা বলো। কাজল তোমার বড় বোন, যত বড় মুখ নয় তত বড় কথা। লেখাপড়ার দিকে নাই, কাজের দিকে নাই, সব সময় অহংকার করবে আর বড় বোনকে এরকম কটু কথা শোনাবে। বেয়াদব মেয়ে কোথাকার। মা, আমি তো সত্য কথাই বলছি, আমি তো কোনো মিথ্যে বলিনি। তাহলে আমি অন্যায়টা করলাম কোথায়? কালোকে কালো বলবে না তো কি বলবে? কাজলকে যদি তোমার এতই ভালো লাগে তাহলে ওই কালো কাওয়াকে তোমার গলায় ঝুলিয়ে রাখো সব সময়। আমাকে বাড়ি থেকে বের করে দিলেও কখনো আমি ওকে বড় বোন বলে স্বীকার করব না। অবশেষে শীতলের মা শীতলের গালে থাপ্পড় মারলো। থাপ্পড় খেয়ে মন খারাপ করে শীতল সেখান থেকে চলে গেল। মা, কেন তুমি শীতলকে থাপ্পড় মারলে? আমি কালো, এই জন্য তো কালো বলেছে। দেখেছো মা, বাড়িতে শীতল যেমন আমাকে নিয়ে এরকমটা করলো, বাহিরেও সব মানুষের অপমান শুনতে হয়। সব সময় কতবার সহ্য করা যায়? বেটা কাজল, তুমি কান্না করো না। কে বলেছে তুমি সুন্দর নয়? তোমার মন অনেক পবিত্র। এই দুনিয়াতে যার মন বড়, মন ভালো, সেই তো সুন্দর। মা, তোমার এই ধারণা ভুল। হয়তো তুমি আমাকে ভালোবাসো, তাই আমার মন রক্ষার জন্য এই কথা বলছো। আমি জন্মের পর থেকে দেখে আসছি, অপরের সৌন্দর্যই তো হলো আসল সৌন্দর্য। ভেতরের মনের সৌন্দর্যটাকে কেউ দেখতে চায় না, কেউ বুঝতে চেষ্টা করে না। একথা বলে কাজল তার মাকে জড়িয়ে ধরলো আর অনেকক্ষণ ধরে কান্না করলো। পরের দিন কাজল স্কুলে যাচ্ছিল। রাস্তার মধ্যে শীতল ও তার কিছু বান্ধবী মিলে কাজলের রাস্তা আটকে দাঁড়ালো। এ শীতল, এটা তোর বোন কাজল না? দেখেছো, এক বোন কেমন পূর্ণিমার চাঁদ আর আর এক বোন অমাবস্যার কালো রাত। তুই ঠিকই বলেছিস। দেখছিস কাজল ঠোঁটের উপরে কেমন লাল লিপস্টিক লাগিয়েছে? মনে হচ্ছে একেবারে রাক্ষসী ডাইনি ভূত। অন্ধকারে কেউ দেখলে তো ভয় পেয়ে যাবে, আর 3-4 দিন তার ভয়ে ঘুমিয়ে আসবে না। কোনো বাচ্চারা দেখে চিৎকার করে উঠবে রে। আমার তো হাসি থামছে না। শীতল, বাচ্চারা কি ভয় করবে? আমারই তো ভয় করছে। তোর বোনকে বলবি ও যেন বাড়ি থেকে বের না হয়। এই মেয়ে, তোমার লজ্জা করে না রাস্তায় বের হতে এরকম চেহারা নিয়ে? যাও, বাড়িতে যাও। শীতল ও তার বান্ধবীদের অপমান শুনে কাজল খুবই কষ্ট পেল। কাজল কান্না করতে করতে স্কুলে যাওয়া বাদ দিয়ে বাড়ি ফিরে আসলো। হে খোদা, যদি আমাকে একটু সুন্দর বানাতে তাহলে তোমার কি ক্ষতি হতো? আজ কত অপমান সহ্য করতে হচ্ছে। কালো হয়েও নিজের মনকে সান্ত্বনা দিয়ে এভাবে বেঁচে থাকার চেষ্টা করে, কিন্তু মানুষ তো আর বেঁচে থাকতে দেয় না আমাকে। কাজলের মনে অনেক কষ্ট, তবুও কাজল সুসাইড করে না পরকাল ভেবে। কাজল সবসময় চুপি চুপি কান্না করত আর চোখের পানি মুছত, যাতে তার মা বাবা দেখতে না পায়, কারণ তার মা বাবার এমনিতেই তাকে নিয়ে অনেক টেনশন। আস্তে আস্তে কাজল অনেক বড় হয়ে গেল, বিয়ের বয়স হয়ে গেছে। কাজলের জন্য পাত্রপক্ষরা দেখতে এসে সেখানে অপমান করে চলে যেত। এ নিয়ে কাজলের বাবা মা অনেক চিন্তিত ছিল। কাজলও এই বিষয় নিয়ে অনেক চিন্তায় ছিল। এভাবেই দুঃখে কষ্টে কাজলের দিন কাটছিল। একদিন শীতল তার কিছু বান্ধবীদেরকে নিয়ে জঙ্গলের মধ্যে হাঁটছিল। ফ্রেন্ডসরা, তোরা শোন, আমি ভাবছি কি জানিস, আমাদের বাড়ির পাশে এই যে জঙ্গল না, জঙ্গলের ওপাশে একটি কালো পাহাড় আছে। ওখানে একটি গহীন কূপ আছে। আমি এটা ঠিক করেছি, আমার বোন কাজলকে সাথে করে এনে এই কূপের মধ্যে ওকে ফেলে দেব। সারা জীবনের জন্য ওকে শেষ করে দেব। ওই কালো কাওয়াটার সঙ্গে একই ছাদের নিচে আমার আর থাকতে ইচ্ছে করে না। ওর জন্য আমার অনেক ইনসাল্ট হয়। শীতল তার বান্ধবীদেরকে নিয়ে জঙ্গলের মধ্যে হাঁটছিল আর তার বোন কাজলকে জানে শেষ করে দেওয়ার জন্য প্ল্যান করছিল। হঠাৎ করে তারা দেখতে পেল কি যেন অনেক দূরে চিকচিক করছে। তারা সেখানে গিয়ে দেখলো একটি আয়না চকচক করছে। তখন আয়নার মধ্যে থেকে আওয়াজ আসলো, শোনো মেয়েরা, আমি হলাম পরীর জাদুর আয়না। পরী আমাকে নিয়ে পরীর কাছে যাচ্ছিল, হঠাৎ করে পরীর হাত ফসকে আমি এখানে পড়ে গেছি। তোমরা যদি আমার কথা শোনো তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে হয়ে যেতে পারবে, আর পৃথিবীর মধ্যে অনেক ধনী হবে, যেরকম ধন সম্পদ আর কারো নেই। এ কি বলছো পরীর জাদুর আয়না? সত্যি অনেক ধনী হতে পারবো আর অনেক সুন্দরী হয়ে যেতে পারবো? তাহলে বলো আমাদেরকে কি করতে হবে? 3 বার আমার আয়নার দিকে তাকিয়ে বলো, হে জাদুর আয়না, আমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েতে পরিবর্তন করে দাও আর আমাকে অনেক ধন সম্পদ দাও, তাইলেই দেখবে কি চমৎকার হয়। শীতল ও তার বান্ধবীরা সবাই মিলে জাদুর আয়নার কথা মতো 3 বার এই মন্ত্রটা পড়ল।
আয়নার মধ্যে তাকিয়ে এটা পড়ার সঙ্গে সঙ্গে শীতল সহ তার সব বান্ধবীরা একেবারে বুড়ি কুৎসিত হয়ে গেল। তারা ধনী হওয়া তো দূরের কথা, তাদের জামাগুলো একেবারে পুরনো ও জীর্ণশীর্ণ ছেঁড়া হয়ে গেল। তারা অনেক কান্নাকাটি করলো, কিন্তু জাদুর আয়না তাদেরকে পূর্বের রূপে ফিরিয়ে দিল না। এদিকে শীতলের বাড়িতে অনেক কান্নাকাটি ও হইচই হচ্ছে। শীতলের মা খাওয়া দাওয়া ভাত দিয়ে তার চিন্তায় পড়ে পড়ে মরছে। মা, তুমি চিন্তা করো না তো, শীতল তার ছোট নয়, মনে হয় ও বান্ধবীদের সাথে করে কোথাও গেছে। আমি ওর সব বান্ধবীদের বাসায় খোঁজ নিয়েছি, কেউ নেই। আমার মনে হচ্ছে সবাই মিলে কোনো একটা প্ল্যান করে কোথাও বেড়াতে গেছে। আমি কি করে বিশ্বাস করব? হয়তো রাত হয়ে গেল, আমার মেয়ে বাড়ি ফিরল না। অনেক রাত হয়ে গেল, কিন্তু শীতল বাড়ি ফিরল না। এখন কাজলও খুবই চিন্তা করছে শীতলকে নিয়ে, কারণ কাজলও শীতলকে অনেক ভালোবাসতো। পরের দিন সকাল পর্যন্ত যখন শীতল বাড়ি ফিরল না, তখন কাজল শীতলকে খোঁজার জন্য বাইরে বের হলো। কাজল শীতলকে খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে সেই জাদুর আয়নার কাছে পৌঁছে গেল। সেখানে গিয়ে কাজল শীতল ও তার বান্ধবীদের অবস্থা সম্পর্কে দেখে ফেলল। শীতল, তোদের এই অবস্থা কেন? কি হয়েছে তোদের? এরপর শীতল কাজলকে সব কথা খুলে বলল। হে জাদুর আয়না, তুমি শীতল আর ওর বান্ধবীদেরকে ঠিক করে দাও। কাজল, তুমি আমার কথা শোনো, তাহলে তুমি দেখতে অনেক সুন্দরী হতে পারবে। শুধু সুন্দরী নয়, আমি তোমাকে অনেক টাকা পয়সা দিতে পারবো, যে টাকা পয়সা সারা জীবনেও তুমি উড়িয়ে ফুরাতে পারবে না। জাদুর আয়না, আমার টাকা পয়সার দরকার নেই, আমার সৌন্দর্যের কোনো দরকার নেই। আমি আমার বোনকে ভালোবাসি, আমার বোনকে আগের রূপে ফিরিয়ে দাও। তোমার বোন শীতল ও তার বান্ধবীরা প্রচন্ড লোভী, আর আমি লোভী মেয়েদেরকে এভাবে শাস্তি দেই। জাদুর আয়না, ও আর ভুল বুঝতে পেরেছে, ও আর কোনোদিন এমনটা করবে না, ওকে ক্ষমা করে দাও প্লিজ। কাজলের অনুরোধের কারণে জাদুর আয়না শীতল ও তার বান্ধবীদেরকে আগের রূপে ফিরিয়ে দিল। এসব দেখে শীতল তার কৃতকর্মের উপরে খুবই লজ্জিত হলো, আর কাজলের পা জড়িয়ে ধরে ক্ষমা চাইল। কাজলও সব কিছু ক্ষমা করে দিল। এরপর থেকে শীতল ও কাজল দুইজনে মিলেমিশে জীবন কাটাতে লাগলো। কোনো একটি গ্রামে খুবই সুন্দর ফর্সা ও নীল চক্ষুওয়ালা সিন্ড্রেলা নামে একটি মেয়ে বাস করত। খুবই সুন্দরী চেহারার অধিকারী হওয়ার সত্ত্বেও সিন্ড্রেলার কোনো অহংকার ছিল না, বরং তার সৌন্দর্য নিয়ে সে খুবই চিন্তিত ছিল। কারণ সিন্ড্রেলা যেখানেই যেত সেখানকার মানুষই তার জন্য পাগল হয়ে যেত, আর বিয়ের উপযুক্ত সব ছেলেরাই তো তাকে জীবন সঙ্গিনী হিসাবে পেতে চাইত ও তাকে প্রস্তাব দিত। এসব দেখতে দেখতে বিরক্ত হয়ে সিন্ড্রেলা তার নিজের প্রতি অনেক রাগ করত। একদিন সিন্ড্রেলা মার্কেটে যাচ্ছিল কিছু জিনিস কিনতে। ওই সময় রাস্তার মধ্যে কিছু ছেলে সিন্ড্রেলার পিছু লেগে গেল। সিন্ড্রেলা বিরক্ত হয়ে তাদেরকে বলল, শোনো, তোমাদের স্পষ্ট বলে দিচ্ছি, এরপরও যদি তোমরা আমার পিছু পিছু আসো না, তাহলে কিন্তু তোমাদের ভালো হবে না। এ কথা বলে সিন্ড্রেলা রাখতে রাখতে বাড়িতে চলে আসলো। তখন সিন্ড্রেলার মা মারিয়া বলল, কি হয়েছে সিন্ড্রেলা, তুমি এত রেগে আছো কেন? মা, আমি একেবারে পেরেশান হয়ে গেছি। যখনই আমি বাইরে যাই তখনই মানুষ আমাকে ঠিক থাকতে দেয় না, আমার পিছু লেগে যায়। আরে মামুনি, মেয়েরা তো সুন্দরী হওয়ার জন্য না জানি কি কি করে, আর তুমি তো আল্লাহর পক্ষ থেকে সৌন্দর্য পেয়েছো, আর তুমি বিরক্ত হচ্ছ কেন? মা, এটা মানে আমি একথা বোঝাতে যাচ্ছি না যে আমি সৌন্দর্যের প্রতি অনীহা করি অথবা অপছন্দ করি। সৌন্দর্য আমারও অনেক পছন্দ। আয়নার সামনে দাঁড়িয়ে সাজুগুজু করতে আর নিজেকে স্মার্ট রাখতে আমিও চাই, কিন্তু আমি চাই কি জানো মা, যে মানুষ আমাকে পছন্দ করবে আমার যোগ্যতা দেখে, আমার আচার ব্যবহার দেখে, রূপ দেখে নয়। এটা তো অনেক ভালো কথা সিন্ড্রেলা মামনি। আমার মেয়েকে দেখে সব মানুষ একেবারে দেওয়ানা। দেখবে একদিন অনেক বড় ঘর থেকে আমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসবে। না না মা, আমি বিয়ে করতে চাই না, আমি তো আগে নিজের পায়ে দাঁড়াতে চাই। কিন্তু বেটা, টাকা পয়সা ইনকাম করার কি দরকার? আমাদের তো আল্লাহ সব কিছু দিয়েছে। তোমার বাবা মৃত্যুর আগে আমাদের জন্য সব কিছু করে গেছে, টাকা পয়সা দিয়ে কি করবা? না না মা, তবু আমি যতদিন না ভালো কোনো চাকরি পাচ্ছি ততদিন কোথাও বিয়ে করব না।
তোমাকে বোঝানো আর না বোঝানো দুটোই সমান, কিন্তু শুনে রাখো, আমার মৃত্যুর আগে আমি কিন্তু জামাই দেখতে চাই। এরপরও সিন্ড্রেলা তার মায়ের কথাকে ডিনাই করে তার ঘরে চলে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সিন্ড্রেলা বের হলো তার চাকরির সন্ধানে। তখন ওই এলাকার সবচেয়ে ধনী ব্যবসায়ীর ছেলে জ্যাকি সিন্ড্রেলার পিছু করল। জ্যাকি সিন্ড্রেলার পথ আটকে দাঁড়িয়ে বলল, হাই বিউটিফুল, কোথায় যাচ্ছ? যেখানে যাচ্ছ আমাকে সাথে নিয়ে যাও না। জ্যাকের কথা শুনে সিন্ড্রেলা তার গালে অনেক জোরে থাপ্পড় বসিয়ে দিল আর বলল, হাউ ডিয়ার ইউ! যদি এরপরে কখনো কোনোদিন আর আমার রাস্তা আটকে দাঁড়াও, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। সিন্ড্রেলা, আমাকে থাপ্পড় মেরেছ, এতে আমার কোনো দুঃখ নেই। তুমি আমার ভালোবাসাকে গ্রহণ করো, এই গোলাপ ফুলের ভালোবাসা নাও। এরপরেও সিন্ড্রেলা জ্যাকের দেওয়া গোলাপ ফুল ছুঁড়ে মারল আর সেখান থেকে চলে গেল। সিন্ড্রেলার এরকম আচরণ দেখে জ্যাক রেগে গেল আর বলল, সিন্ড্রেলা, একদিন না একদিন আমাকে তোমার স্বামী হিসাবে মেনে নিতেই হবে। আমি সে অপেক্ষায় থাকলাম। ওদিকে সিন্ড্রেলা সেখান থেকে গোটা এলাকা শহর ঘুরছিল আর চাকরির সন্ধান করছিল। হঠাৎ করে সিন্ড্রেলা শুনতে পেল রাজ্যের সৈনিক ঘোষণা করছে, শোনো শোনো শোনো, এই রাজ্যের বীর ভানু প্রতাপ রাজা ঘোষণা করেছে তার রাজ্যের অ্যাকাউন্ট দেখাশোনা করার জন্য এই রাজ্যের যোগ্য কোনো এক ব্যক্তির প্রয়োজন, চাই সে ছেলে হোক অথবা মেয়ে হোক। যে যে এই চাকরির জন্য নিজেকে উপযুক্ত মনে করবে, আগামীকাল সে গিয়ে দেখা করবে রাজা ভানু প্রতাপের সঙ্গে। সিন্ড্রেলা এই ঘোষণা শোনার পরে সে খুশিতে নাচতে আরম্ভ করলো আর বলল, আরে আরে, এই তো চাকরির একটা সুবর্ণ সুযোগ, আমি এই সুযোগকে হাতছাড়া করব না। আমি এই চাকরিতে ইন্টারভিউ দেব, ইনশাল্লাহ আমি এই চাকরিটা পেয়ে যাব। আমি মাকে যেয়ে বলি। এটা ভেবে সিন্ড্রেলা মনের আনন্দে বাড়িতে গেল আর তার মাকে সব কথা খুলে বলল। মা, তুমি দেখো, এই চাকরিটা আমার হয়ে যাবে আর আমি মন দিয়ে চাকরি করব। কিন্তু সিন্ড্রেলা, আমার তো মনে হচ্ছে রাজা ভানু প্রতাপ তোমাকে এই চাকরি থেকে বাদ দিয়ে দেবে। কিন্তু কেন মা? কারণ রাজা ভানু প্রতাপ যখনই তোমাকে দেখবে তখনই প্রস্তাব নিয়ে সোজা আমার বাড়িতে আসবে। আর আমার এই কথাটা যেন সত্যি হয় খোদা। মা, কিসের প্রস্তাব নিয়ে আসবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন সিন্ড্রেলা, তুমি কি জানো না যে রাজা ভানু প্রতাপের বিয়ের উপযুক্ত একটি ছেলে আছে? যখনই রাজা ভানু প্রতাপ তোমাকে দেখবে, সে তার ছেলের জন্য তোমাকেই পছন্দ করবে। ওহো মা, আমি তোমাকে কতবার বলবো যে আমি বিয়ে করব না। দেখো, রাজা ভানু প্রতাপ আমার যোগ্যতা দেখে আমাকে চাকরিতে জয়েন করে নেবে। একথা বলে সিন্ড্রেলা সোজা তার রুমে চলে গেল আর ভাবতে লাগলো আগামীকাল রাজা ভানু প্রতাপের সামনে সে নিজেকে কিভাবে প্রেজেন্ট করবে। পরের দিন রেডি হয়ে মুখে মাস্ক পরে সিন্ড্রেলা রাজদরবারে উপস্থিত হলো। সিন্ড্রেলা সেখানে গিয়ে দেখল অনেকেই সেই চাকরিটার আশায় রাজদরবারে উপস্থিত হয়েছে। রাজা ভানু প্রতাপ এক এক করে সবার ইন্টারভিউ নিল। সবার পরীক্ষা নেওয়ার পরে রাজা ভানু প্রতাপ তার অ্যাকাউন্টের দেখাশোনা করার জন্য একজনকে নিযুক্ত করে ফেলল। সে ছিল সিন্ড্রেলা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ সিন্ড্রেলা, তুমি আমার প্রশ্নের সবগুলোরই সঠিক উত্তর দিয়েছো। আমি আশা করি তুমি আমার অ্যাকাউন্টের যথাযথ দেখাশোনা করবে। একথা শোনার সঙ্গে সঙ্গে সিন্ড্রেলার চোখে পানি চলে আসলো। আরে সিন্ড্রেলা, তোমার চোখে পানি কেন? রাজা মশাই, এটা আমার সুখের পানি। আপনি আমার চাকরি দিয়েছেন, এটা আমার অনেক বড় পাওয়া। সেখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রাজার ছেলে রবিন প্রতাপ সিন্ড্রেলাকে দেখছিল। সে বলল, আচ্ছা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি মাস্ক পরে কেন আছেন? মানে বাতাসের সঙ্গে অনেক ধুলিবালি তো, এজন্য আমি মাস্ক পরে থাকি। আর আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে। আচ্ছা মহারাজা, আপনি আমার কাজ বলে দিন, আমি এখন থেকে আমার কাজ করতে চাই। চাকরি পাওয়ার পর থেকেই সিন্ড্রেলা খুবই মনোযোগ দিয়ে তার দায়িত্ব পালন করতে থাকলো। এভাবেই কয়েক মাস কেটে গেল। মহারাজা সিন্ড্রেলার কাজ দেখে অনেক খুশি।
সিন্ড্রেলা সবসময় মনোযোগ দিয়ে তার দায়িত্ব পালন করত, কিন্তু বীর ভানুপ্রতাপের ছেলে রবিন প্রতাপের সবসময় সন্দেহ হতো মাস্ক পরে থাকা সিন্ড্রেলার প্রতি। একদিন রবিন প্রতাপ সিন্ড্রেলার কাছে গেল আর বলল, আমাদের মহলের মধ্যে সব সময় চাকর বাকর কাজ করে, সবকিছু পরিষ্কার, এখানে তুমি ধুলা কোথায় পাচ্ছ? কেন মাস্ক পরে থাকো সব সময়? এটা কেমন কথা বলছেন? আপনি কি সায়েন্টিস্টের এখানে পরীক্ষা করেছেন যে হাওয়াতে ধুলো নেই? যেখানেই হাওয়া আছে সেখানেই ধুলো আছে, আর হাওয়া সব জায়গায় আছে। সিন্ড্রেলার জবাব শুনে রবিন প্রতাপ চুপ করে সেখান থেকে চলে গেল। সিন্ড্রেলার কাজের প্রতি এত ভালোবাসা দেখে ধীরে ধীরে রবিন প্রতাপের মনে তার প্রতি ভালোবাসার জন্ম হলো। একদিন সিন্ড্রেলা খুব মনোযোগ দিয়ে ক্যাশের টাকা গুনছিল। সেই সময় রাজার ছেলে রবিন প্রতাপ এসে বলল, ইয়েস সিন্ড্রেলা, শুনুন। আমি জানি আজকে আপনি আবার জিজ্ঞেস করবেন যে আমি কেন মাস্ক পরে আছি, তাই না? এটা পরে আপনি আমার সময় নষ্ট করবেন না, আমি আমার কাজে ব্যস্ত আছি। না না, এমন কিছুই নয়, আমি আপনার কাজ দেখে মুগ্ধ হয়েছি, আপনি সত্যি কাজে অনেক মনোযোগী। এ কথা শুনে সিন্ড্রেলা কেঁদে উঠল। আরে আরে, আপনি কান্না করে উঠলেন কেন? যখন কেউ আমার কাজের প্রশংসা করে তখন আমি ইমোশনাল হয়ে যাই। ও, তাহলে আমার সঙ্গে অনেকটা মিল আছে, আমিও অনেক ইমোশনালি আর অনেক পরিশ্রমী। তো মার্কসওয়ালি অ্যাকাউন্টেন্ট, আমরা কি দুজন বন্ধু হতে পারি? এরপরে সিন্ড্রেলা হেসে উঠে রবিন প্রতাপের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়ালো। তাদের এই বন্ধুত্ব আস্তে আস্তে প্রেমে পরিণত হলো। একদিন রবিন প্রতাপ আর সিন্ড্রেলা দুজন মিলে এক গাছের নিচে বসে গল্প করছিল। আর এসব দৃশ্য সিন্ড্রেলার এলাকার ব্যবসায়ী ছেলে জিকে দেখে ফেলল। আরে, এ দেখছি রাজার ছেলের সঙ্গে প্রেম আলাপ করছে। না না, এটা কখনোই হতে দেব না। সিন্ড্রেলা শুধু আমার, ওকে আমি বিয়ে করব। জিকে আগে থেকে এ বিষয়ে প্রস্তুতি নিয়েছিল। সে এক জাদুকরণের কাছ থেকে আতর পরিয়ে নিয়ে এসেছিল, যেটা সিন্ড্রেলার গায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সিন্ড্রেলা তার সাথে প্রেম করার জন্য পাগল হয়ে যাবে। আমি এই আতরের মুখটা খুলি আর সিন্ড্রেলার গায়ে এই আতর মাখিয়ে দিই, তাহলে সিন্ড্রেলা আমার সঙ্গে প্রেম করবে। এ কথা বলে জিকে আতরের মুখ খুলতে গেল, কিন্তু আতরের মুখটা ছিল অনেক কঠিন। অনেকক্ষণ চেষ্টা করার পরে আতরের মুখ খুলল, কিন্তু আতর বেরিয়ে জিকের গায়ে পড়ে গেল। পড়ানো আতর জিকের গায়ে লাগার সঙ্গে সঙ্গে আতরের প্রভাবে জিকে প্রভাবিত হলো আর বলতে লাগলো, আমি আমাকে অনেক ভালোবাসি, আমি আমাকে নিয়ে সারা জীবন সুখে থাকতে চাই। জিকের মুখে এরকম পাগলের মতো সংলাপ শুনে রবিন প্রতাপ ও সিন্ড্রেলা হাসতে লাগলো। ওদিকে জিকে পাগলের মতো সংলাপ বলতে বলতে সেখান থেকে চলে গেল। এরপর সিন্ড্রেলা তার মায়ের কাছে গিয়ে ও রবিন প্রতাপ ভানুপ্রতাপের কাছে গিয়ে ভালোবাসার কথা প্রকাশ করল। রাজা ভানুপ্রতাপ ও সিন্ড্রেলার মা দুজনেই তাদের ভালোবাসাকে মেনে নিল। এরপর রাজা ভানুপ্রতাপ অনেক ধুমধাম করে তার ছেলে রবিন প্রতাপের সঙ্গে সিন্ড্রেলার বিয়ে দিয়ে দিল। রামপুর গ্রামে সোহানা, শীতল ও মীরা নামে 3 বোন তাদের মা সুজাতার সঙ্গে বাস করত। সুজাতা তার বড় 2 মেয়ে শীতল ও মীনাকে অনেক বেশি ভালোবাসত, তাদের কোনো জিনিসের কমতি হতে দিত না। কিন্তু সুজাতা তার ছোট মেয়ে সোহানাকে মোটেও দেখতে পারত না। সোহানা তার মায়ের ভালোবাসা পাওয়ার জন্য অনেক চেষ্টা করত, কিন্তু তার মা কিছুতেই তাকে পছন্দ করত না ও তার মন বোঝারও চেষ্টা করত না। এর কারণ হলো, যেদিন সোহানা পৃথিবীতে জন্মগ্রহণ করে ওই দিনই তার বাবা একটি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। এরপর থেকে সুজাতা তার ছোট মেয়ে সোহানাকে স্বামীর হত্যাকারী হিসাবে মান্য করতে লাগলো। একদিন সুজাতা মার্কেট থেকে এসে বলল, কিরে সোহানা, রাক্ষসী মুখ পুরি কোথাকার, এখানে কি করছিস? যা কিচেনে যা, অনেক কাজ পড়ে আছে, কাজ বাদ দিয়ে এখানে তামসা দেখছে। শীতল, মিনা, এদিকে এসো, দেখো তোমাদের জন্য কত মার্কেট করে এনেছি। কিন্তু মা, কয়েকদিন আগেই তো আমাদের জন্য কত শপিং করে দিলে, আজ আবার কি দরকার ছিল এত কিছু আনার? বেটা, তোমরা দুজনই তো আমার চোখের তারা, তোমাদের জন্য আনবো না তো কার জন্য আনবো? তোমরা দুজন ছাড়া পৃথিবীতে আমার আর কে আছে বলো মা?
ওয়াও মা, কি সুন্দর জামা! দেখ মিনা কি চিকচিক করছে। হ্যালো হ্যালো, মিনা, শীতল, তোমরা দুজন এখানে থাকো, আমার ফোন এসেছে, আমি একটু কথা বলে আসি। ফোন আসার কারণে সুজাদা একটু ছাইডে গিয়ে কথা বলতে লাগলো। এই মধ্যে সোহানা এসে দেখলো আরে বাবা, এত শপিং! শীতল আপু, মিনা আপু, তোমাদের তো অনেক সুন্দর সুন্দর দামি দামি নতুন নতুন ড্রেস আছে, কিন্তু আমার জামা সবগুলোই ছিঁড়ে গেছে। এই জামাটা আমার অনেক পছন্দ, আমাকে দেবে? কি কি বললি? আমার জামা নিতে চাস? এত বড় স্পর্ধা তোর! শীতল, মিনা, কি হয়েছে তোমাদের? এত চিল্লাপাল্লা করছো কেন? মা দেখো, তুমি আমার জন্য এখন যে শপিং করে আনলে না, এই সুন্দর জামাটা সোহানা নিয়ে নিতে চাইছে, এই জন্যই তো আমি চিৎকার করছি। এ কথা শুনে সুজাতা প্রচন্ড রেগে গেল আর সোহানাকে একটি থাপ্পড় মেরে বলল, কারমচালি, তোর এত বড় স্পর্ধা! তুই আমার মেয়ে জামা নিতে চাস? তুই কি মনে করেছিস নিজেকে, যে আমি তোকে মেয়ে বলে স্বীকার করব আর ভালোবাসবো? ইম্পসিবল! কেন মা, তোমরা সবাই আমার সাথে কেন এমনটা করো? আমি এই বাড়ির সবার ছোট, ছোটদেরকে বাড়ির সবাই কত ভালোবাসে, কত গিফট দেয়, আর আমার সাথে কেন এরকম করো? কেন এরকম করি তুই জানিস না? তোর এই কথার উত্তরটা আমি কতবার দেব তোকে? যেদিন তুই এই পৃথিবীতে এসেছিস সেদিন আমার স্বামী মারা গেছে, আমার জীবন থেকে আমার সোহাগ মারা গেছে। আমার জীবনের সুখ, শান্তি, আনন্দ সবকিছু শেষ হয়ে গেছে শুধু তোর জন্য। আমি তোকে কখনো কোনোদিন ক্ষমা করব না। তুই কি ভেবেছিস যে আমি তোকে মেয়ে বলে, ছোট মেয়ে বলে বুকে টেনে নেব? তোকে এই বাড়িতে থাকতে দিচ্ছি, খেতে দিচ্ছি, এই তো কত। অন্য কেউ হলে তোকে বাড়িতেই জায়গা দিত না, তোকে খুন করে ফেলতো। মায়ের কথা শুনে সোহানা খুবই কষ্ট পেল। সোহানা কান্না করতে করতে বাড়ির বাইরে জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে বসলো। বাড়ির কেউ আমাকে দেখতে পারে না। আমি যেদিন জন্মেছি সেদিনই যদি বাবার মৃত্যু লেখা থাকে, তাহলে এতে আমার কি দোষ? মা কেন বোঝে না? সোহানা খুবই কান্না করছিল। ঠিক ওই সময় সেখান দিয়ে একটি পরী যাচ্ছিল। পরী সোহানার কান্না দেখে ফেললো আর সেখানে প্রকট হলো। কে পড়ি? ভয় পেও না সোহানা, আমি তোমার সব কথা শুনে ফেলেছি। তোমার অনেক কষ্ট, আমি তোমাকে হেল্প করতে চাই, তোমার সমস্ত প্রবলেম সলভ করে দিতে চাই। কিন্তু পরিজি, আপনি কি করে আমাকে সাহায্য করবেন?